বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো তোমাদের 2026 সালে যারা মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে এই চ্যানেলের পর প্রতিনিয়ত ভৌত বিজ্ঞান এবং অঙ্কের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক কিন্তু আলোচনা এখানে করা হবে এবং প্রতিটি অঙ্কের সলিউশন করা হবে, বিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টার কিন্তু পড়ানো হবে। তাই তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই পরপর দেখতে থাকবে, উপকৃত হবে। 2026 সালে যারা মাধ্যমিক দিবে আর 25-এ যারা দেবে তাদের টেস্ট পেপার সলিউশন কিন্তু করানো হবে। দেখো আজ আমরা যে চ্যাপ্টারটি পড়বো গ্যাসের আচরণ, যা যা বোর্ডে পড়াবো সমস্তগুলি তোমরা দেখবে এবং খাতা পেন তাড়াতাড়ি বের করে বসবে এবং সেখানে নোট ডাউন করতে শুরু করে দেবে। যা পড়াবো এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। দেখো গ্যাসের আচরণ। গ্যাস আমরা সাধারণত যে সমস্ত পদার্থগুলো দেখতে পাই এই পদার্থের সাধারণ অবস্থা তিনটি, আরও আছে কিন্তু সাধারণ অবস্থা তিনটি। কি কি সেই তিনটি সাধারণ অবস্থা দেখি? কঠিন অবস্থা দেখি, তরল দেখি, আর কি গ্যাসীয় অবস্থা আমরা দেখতে পাই। এই তিনটি অবস্থার মধ্যে বেসিক পার্থক্য কোনটা? না কঠিনের মধ্যে তার যে কণাগুলি আছে সেই কণাগুলির মধ্যে আন্তঃআণবিক যে টানটা, আকর্ষণটা অত্যন্ত বেশি হয়, তাই তারা পরস্পরকে আবদ্ধ করে ধরে রাখতে পারে। যেমন ধরো এই মার্কারটার মধ্যে যে কোণাগুলি আছে, আমি কিন্তু তাদেরকে এমনি এইভাবে দুপাশে ধরে রাখার পরেও এর কোণাগুলি নিজেদেরকে এমনভাবে আবদ্ধ করে রেখেছে যে এরা ছাড়া হয়ে বেরিয়ে চলে যাচ্ছে না। কিন্তু তরলের ক্ষেত্রে ওই কোণাগুলোর আন্তঃআণবিক টানটা কিছুটা কম হয়, আর গ্যাসের ক্ষেত্রে কি আন্তঃআণবিক টানটা অত্যন্ত কম হয়। অর্থাৎ কি বলতে চাইলাম, কঠিনের মধ্যে যে কণাগুলি আছে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি, তরলের কঠিন অপেক্ষা কম, গ্যাসের কণাগুলির মধ্যে টান অত্যন্ত কম। তাই দেখবে গ্যাসের অণুগুলি নিজেরাই চারদিকে ছড়িয়ে পড়ে। ধরো এই মার্কারটা আমি এখানে ধরে আছি, এর কণাগুলি কিন্তু নিজেরা চারিদিকে ছড়িয়ে পড়ছে না। কিন্তু তুমি দেখো কোনো বাড়ির একটা কোণে যদি ধূপ জ্বালাও, ধূপের সেন্ট চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ গ্যাসের কণাগুলি কি হচ্ছে রুমের চারিদিক ধরে ছড়িয়ে পড়লো, অর্থাৎ ওর কণাগুলির টানটা খুব অত্যন্ত কম, তাই ছড়িয়ে পড়লো। এই যে বেসিক পার্থক্য, এই পার্থক্যগুলো আমাদেরকে এখানে খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে কি না গ্যাসের যে কণাগুলি বললাম, কণাগুলির মধ্যে আন্তঃআণবিক টান খুবই কম হয়। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। আমরা এই তিনটে পদার্থর মধ্যে এই চ্যাপ্টারে গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব এবং গ্যাসের প্রত্যেকটা ধর্ম, এখানে যে সূত্রগুলি আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা পরপর পড়তে থাকব। তো দেখো প্রথম কয়েকটা বিষয় একটু জেনে নিই। এক হচ্ছে আয়তন। ফার্স্ট হচ্ছে আমরা জানবো কোনো গ্যাসীয় পদার্থের আয়তন। দেখো যদি আমরা কোনো কঠিন পদার্থ বলে থাকি তার কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, একটা নির্দিষ্ট আয়তন আছে। এই যে মার্কারটা ধরো, এই মার্কারের কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে, জায়গা জুড়ে আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। অর্থাৎ ধরো এটা একটা কঠিন পদার্থ, আমি যেখানেই রাখি এই পদার্থ এইটুকু জায়গা জুড়েই থাকে, কিন্তু কোনো একটা গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখবো সেই পাত্রে সমস্তটুকু জুড়েই থাকবে। এটা ধরো একটা আবদ্ধ পাত্রে গ্যাস, এই গ্যাসটাকে নিয়ে আমি একটা বড় পাত্রে রাখলাম, দেখবো এই গ্যাসটা কিন্তু এইখানে রইবে না, এই সম্পূর্ণ পাত্রটা জুড়েই থাকবে। কারণ গ্যাসকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের সমস্ত জায়গা জুড়েই গ্যাসের কণাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু কঠিনের ক্ষেত্রে কি এর নির্দিষ্ট একটা আয়তন আছে এবং দেখো আকার আছে। আমি যদি তোমাকে বলি এই মার্কারটার আকার কেমন, তুমি কি বলবে স্যার এটা লম্বা, তাই তো চোঙাকৃতি বিশিষ্ট। কিন্তু গ্যাসের বাতাসে যে গ্যাসীয় পদার্থগুলো দেখতে পাচ্ছি তাদের কি তুমি নির্দিষ্ট কোনো আকার বলতে পারবে যে গ্যাসীয় পদার্থটা গোলাকার কি চোঙাকৃতি কি শঙ্কু আকার? বলা সম্ভব নয়। তাই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো কি আয়তনও নেই, আকারও নেই। তাই কি লিখব? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই। এই গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের
সেই পাত্রের সমস্ত আয়তন জুড়ে থাকে, আয়তন জুড়ে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো গ্যাসকে নিয়ে এরকম ছোট্ট একটা পাত্রে রাখি, এই পাত্রটা জুড়ে থাকবে, আবার ওই গ্যাসীয় পদার্থটাকেই যদি আমরা বড় কোনো পাত্রে রাখি, সেই পাত্রটার আয়তন জুড়ে থাকবে। গ্যাসীয় পদার্থকে যে বদ্ধ পাত্রে রাখবো সেই পাত্রের আয়তন জুড়ে থাকবে, ওর নির্দিষ্ট কোনো আয়তন নেই গ্যাসের ক্ষেত্রে। এই আয়তনের একক কি? গ্যাসের ক্ষেত্রে যদি আয়তনের একক দেখি আমরা, এসআই পদ্ধতিতে আয়তনের একক মনে রাখবে মিটার কিউব। কি? এসআই পদ্ধতিতে আয়তনের একক মিটার কিউব। আর সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। এটা হচ্ছে ঘন মিটার আর এটা কি? ঘন সেমি। এছাড়া আমরা যে এককগুলো দেখতে পাবো, লিটার, মিলিলিটার, এই সমস্ত এককগুলি দেখতে পাবো। মন দিয়ে শুনবে, জানবে, একটু সম্পর্কগুলি দেখে নাও, এগুলো কাজে লাগবে। 1 লিটার মানে 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। কি? 1 ডেসিমিটার কিউব। অর্থাৎ কোনো ঘনকাকৃতি পাত্রের দৈর্ঘ্য 1 ডেসিমিটার, প্রস্থ 1 ডেসিমিটার, উচ্চতা 1 ডেসিমিটার হলে তার যে আয়তন সেটাকে বলবো 1 লিটার। এই লিটার থেকে যদি মিটার কিউবে যাই, দেখো কি হচ্ছে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? 1 ডেসিমিটার গুণিত 1 ডেসিমিটার গুণিত 1 ডেসিমিটার। খাতায় সমস্ত কিছু নোট ডাউন করবে। দেখো এটা 1 লিটার। এরপর কখনো কখনো পরীক্ষায় দেয় যে 1 মিটার কিউব সমান কত লিটার। 1 মিটার কিউব সমান কত লিটার? কিভাবে করছি দেখো, 1 মিটার কিউব মানে কিভাবে লিখতে পারি? 1 মিটার গুণিত 1 মিটার গুণিত 1 মিটার, তাই না? এরপর আমরা যখন লিটারে যাব, দেখো লিটারকে আমরা ডেসিমিটারে করতে হবে। তাহলে 1 মিটার মানে কত ডেসিমিটার? না, 10 ডেসিমিটার। 10 ডেসিমি গুণিত 10 ডেসিমি গুণিত 10 ডেসিমি সমান কত? 1000 ডেসিমি ঘন। 3 বার, তাহলে ঘন ডেসিমি সমান কি পাচ্ছি? 1000 লিটার। তাহলে 1 মিটার কিউব সমান কি পেলাম? 1000 লিটার। এই সম্পর্কটি ভালো করে তোমরা এখানে মনে রাখবে। তাহলে আয়তন সম্পর্কে কি জানলাম? না, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, যেই পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের সমস্ত আয়তন জুড়ে গ্যাসীয় পদার্থ থাকে। আর কি? এর এসআই একক মিটার কিউব, সিজিএস একক সেন্টিমিটার কিউব, লিটারও একটা একক। 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব, আর 1 মিটার কিউব মানে 1000 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন। একদম ভালো করে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু নোট ডাউন করবে। এরপর দেখো আকার। আমরা গ্যাসীয় পদার্থের যদি আকার বলি, আকার যেমন ধরো এইটা কি বললাম? চোঙাকৃতি, কিন্তু গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে আকারের পয়েন্টেও আমরা কি লিখব? আকারের পয়েন্টে আমরা লিখব গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। আকার নেই। দেখো তরলেরও কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরলের কি আকার আছে? তরলের আয়তন আছে, আকার কিন্তু নেই। তাহলে আমরা যদি 3টে পদার্থকে দেখি কি বুঝবো? কঠিন, তরল, গ্যাস। এই 3টেকে নিয়ে আমরা যদি আকার আয়তনের তুলনা করি, আকারের যদি তুলনা করি, কঠিনের নির্দিষ্ট আকার আছে, তরলের কি আকার আছে? তরলকে পাত্রে রাখলে পাত্রের নিচু তলে রয়ে যায়, তাই তরলের নির্দিষ্ট কোনো আকার কিন্তু নেই, আর গ্যাসেরও নেই। আর যদি আমরা আয়তনের ক্ষেত্রে দেখি, কঠিনের একটা নির্দিষ্ট আয়তন আছে, তরলেরও দেখো নির্দিষ্ট আয়তন আছে। আমরা কোনো ধরো এরকম ছোট্ট একটা পাত্রে তরল ছিল ভর্তি, সেই তরলটাকে বড় পাত্রে ঢাললাম, দেখবে তরলটা নিচের তলায় পড়ে রয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ পাত্র জুড়ে থাকছে না, মানে এর একটা নির্দিষ্ট আয়তন তরলের আছে। তাই তরলের নির্দিষ্ট আয়তন আছে, গ্যাসের কি কোনোটি কিন্তু নেই। আকার আয়তন সম্পর্কে আমরা এটুকু জেনে নিলাম। ঠিক আছে, এরপর আমরা যেটা জানবো যে গ্যাসের চাপ। গ্যাসের কি চাপ?
গ্যাসের চাপ কি না, কোনো আবদ্ধ পাত্রে আমরা যদি গ্যাস অণুগুলোকে রাখি, কি দেখব, এই অণুগুলো পরস্পর সবসময় ছুটছে, অনবরত ছুটতে থাকছে। এরা কিন্তু স্থির অণু নয়, স্থির কণা নয়। ছুটতে ছুটতে, ধরো এই অণুটা ছুটছে, ইতস্ততভাবে ছুটছে, ছুটতে ছুটতে এদের মধ্যে সংঘর্ষ হয়, ধাক্কাও খায়, এবং এক সময় গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে গিয়েও কিন্তু ধাক্কা মারে। গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে গিয়েও ধাক্কা মারে। ঠিক আছে, কি বললাম, কোনো আবদ্ধ পাত্রে যদি গ্যাস রাখি, ওই গ্যাসের অণুগুলি সর্বদা বিচরণশীল, সবসময় ছুটছে, এবং ছুটবার সময় তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, ধাক্কা হচ্ছে, এবং পাত্রের দেওয়ালেও ধাক্কা মারছে। তো চাপ কি? চাপ কি বলছি দেখো, কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে, কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই গ্যাসের চাপ বলা হয়। এখানে অবশ্যই লিখবে একটি নির্দিষ্ট উষ্ণতায়। কিসে? একটি নির্দিষ্ট উষ্ণতায়। কি বললাম তাহলে? একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলা হয়। কেন উষ্ণতা উল্লেখ করলাম? কারণ উষ্ণতা যখনই পরিবর্তন হবে, এই অণুগুলোর ছোটাছুটি ভাবটা তখন পরিবর্তন হবে। আর যখনই গরম করলে বেশি ছুটবে, দেওয়ালে ধাক্কা বেশি মারবে, চাপটা পরিবর্তন হয়ে যাবে। তাই কি আমরা উষ্ণতা যদি নির্দিষ্ট রাখি, তাহলে এই পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যেটুকু বল প্রয়োগ করে তাকে বলা হয় কি? চাপ। চাপ সমান কি? চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি বললাম? বল বাই ক্ষেত্রফল। এটা ক্লাস 9-এও কিন্তু তোমরা শিখেছিলে। বল বাই ক্ষেত্রফল কথাটার মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করছে সেটাই চাপ। এই চাপের যদি আমরা এসআই একক দেখি, দেখব নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। এটাকে কি বলা হয়? পাস্কাল। এটা চাপের একক, এই যে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার এসআইতে, তাই নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। এটাকে আমরা এভাবেও লিখে থাকি, নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটা এসআই একক। আর সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার। কি? ডাইন পার সেমি স্কয়ার। এটা সিজিএস একক, এটা কি? এসআই একক। খুব ভালোভাবে মনে রাখবে, এই চাপের আরও কয়েকটি একক আছে। অন্যান্য একক যদি আমরা বলি, অন্যান্য একক হচ্ছে কি না, বার, এটাও একটা একক, টর, এটাও একটা একক, অ্যাটমসফিয়ার, এটাও একটা কিন্তু একক। তাহলে চাপ কাকে বলে জানলাম, মানে গ্যাসের চাপ বলতে কি বুঝি জানলাম, এসআই একক জানলাম, সিজিএস একক জানলাম, অন্যান্য একক জানলাম। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খাতায় অবশ্যই খুব ভালোভাবে লিখবে। এরপরে দেখো, এরপর আমরা দেখব যে প্রমাণ চাপ কি। মানে এই গ্যাস আচরণ জানতে গেলে আমাকে প্রমাণ চাপ সম্পর্কে কয়েকটি বিষয় খুব ভালোভাবে কিন্তু জানতে হবে। দেখো, প্রমাণ চাপ কি বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? কোন জিনিসটা কে বলবো আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশ দ্রাঘিমাংশ নিশ্চয়ই জানো, ভূগোলে পড়েছো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপকে প্রমাণ
বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার বলা হয়। পরীক্ষায় দেয় 1 ATM চাপ কি? কি লিখবে তাহলে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভ যেটুকু চাপ দিচ্ছে সেই চাপটাকে বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM চাপ। এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে মনে রাখবে, এটাকে বলা হয় প্রমাণ উষ্ণতা। কি উষ্ণতা? প্রমাণ উষ্ণতা। উষ্ণতা আমরা 3টে স্কেল সম্পর্কে ধারণা এখানে প্রয়োজন: সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এই 0 ডিগ্রি সেলসিয়াস মানে মনে রাখবে কত না 32 ডিগ্রি ফারেনহাইট হয়, আর কেলভিনে বললে 273 কেলভিন হয়। কি করে এটা পরে বুঝতে পারবে, এটা আগে ছিল আগের ক্লাসে, কিন্তু এই 0 ডিগ্রি মানে 273 কেলভিন এটা পরে পাবে। তাহলে দেখো এটা গেল 1 ATM। তাহলে আমরা 1 ATM চাপ সমান কি বলতে পারি? 76 সেমি পারস্তম্ভের চাপ। কোন কন্ডিশনে? না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে, ওই কন্ডিশনে 76 সেমি পারস্তম্ভের চাপ। দেখো আগে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে পি সমান কি পড়েছিলে? এইচ রো জি, এটা পড়েছিলে না? পি সমান এইচ রো জি। তাহলে চাপ সমান কি লিখবো? এইচ রো জি, যেখানে এইচ কি? এইচ হচ্ছে উচ্চতাটা। উচ্চতা কত দেওয়া আছে? 76, তাই না? রোটা কি ছিল? রো ছিল ঘনত্ব। রো ছিল কোনো বইয়ে ডি ছিল, তো এটা কিনা ঘনত্ব। ঘনত্ব কত পারদের? 13.6 ছিল, তাই তো। রোটা আমরা সিজিএস পদ্ধতিতে লিখছি যেহেতু সেন্টিমিটারে আছে। আর জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। কত ছিল এখানে? না 980। তাহলে ইউনিট কি হবে? দেখো 76টা সেন্টিমিটারে, রোটাকেও আমরা সিজিএসে লিখেছি, জিটাকেও সিজিএসে লিখেছি, তাহলে চাপের এককটা কি হয়ে যাবে? ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এইটা গুণ করে দেখবে কত হবে না 1.01325 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 ATM চাপ। এটা খুব ভালোভাবে মনে রাখবে, 1 ATM মানে এই মানটা। ঠিক আছে, এটাকে কি বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। দেখো যখন গ্যাসের আচরণে অঙ্কগুলি করতে যাব আমাকে এই ধারণাটা 1 ATM মানটা বারবার বসাবো, কিন্তু এই কথাটা বলা হবে এসটিপি। এইটা পরিচয়টা একটু বুঝে নাও। বলা হবে কি তখন? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। মানে অঙ্কগুলিতে তোমার বারবার কিন্তু প্রমাণ উষ্ণতা চাপ বলা থাকবে না, বলা থাকবে কিসে? এসটিপিতে। মানে কি? প্রমাণ উষ্ণতা ও চাপে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ উষ্ণতা ও চাপে। এই প্রমাণ উষ্ণতার মানটা কত বসাবে তখন? 273 কেলভিন। আর চাপটা কত বসাবে? 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আর চাপের ইংলিশ কি? প্রেসার। তাই আমরা এটাকে পি দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? পি দিয়ে। তাহলে এই গেল চাপ সংক্রান্ত বিষয়। কি কি জানলাম? গ্যাসের আকার সম্পর্কে জানলাম, আয়তন সম্পর্কে জানলাম, আর কি জানলাম? চাপ। এরপর একটা ইনফরমেশন মনে রাখবে, গ্যাসের চাপ মাপার যন্ত্র কোনো বদ্ধ পাত্রে যদি গ্যাস থাকে, অবশ্যই বদ্ধ পাত্রে, গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে কি না ম্যানোমিটার। ম্যানোমিটার। আর যদি পরীক্ষায় দেয় বায়ুর চাপ মাপার যন্ত্র, বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে কি? ব্যারোমিটার। এই দুটো ইনফরমেশন একটু মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো আমরা এই গ্যাসের আচরণের একটা একটা করে সূত্র একটু একটু করে জানতে থাকবো। 1 নম্বর যেটি পড়বো, আগে এটা খাতায় লিখবে, তারপর দেখো সেই সূত্রটি কি না বয়েলের সূত্র। যে সূত্রটি পড়বো আমরা সেটা কি? বয়েলের সূত্র। খুব ভালো করে এই বোর্ডের দিকে নজর রাখো, একদম বোর্ডের দিকে নজর রাখো ভালো করে। দেখো বয়েলের সূত্র পড়বো, বয়েলের সূত্র। তো সূত্র পড়বার আগে একটা জিনিস একটু কনসেপ্ট ভালো করে বুঝে নাও। ধরো এই একটা পাত্র আছে,
এই একটা পাত্র আছে, পাত্রে গ্যাস অণুগুলো আছে, তো নিজেদের মতো করে ছোটাছুটি করছে, ঠিক আছে, নিজেদের মতো করে ছোটাছুটি করছে। তুমি কি করলে, এই পাত্রটাকে, গ্যাসটাকে নিয়ে ওই একই পরিমাণ গ্যাসকে নিলে, যে পরিমাণ গ্যাস আছে সেই পরিমাণ গ্যাস বড় পাত্রে নিয়ে নিলে। কি বললাম, এই পাত্রে ধরো কয়েকটা গ্যাস অণু ছিল, ঠিক আছে, কিছু পরিমাণ ছিল, সমপরিমাণকে নিয়ে এই বড় পাত্রে নিয়ে নিলে। একটু ভাবো তো, এখানে অণুগুলো যে পরিমাণ সংঘর্ষ হতো, এইখানে কি সংঘর্ষ ততটা হবে? নিশ্চয়ই কম হবে। ধরো তোমাদের 5 বন্ধুকে একটা রুমের মধ্যে দৌড়ানো করানো হচ্ছে, একটা রুমের মধ্যে, তো তোমরা স্বাভাবিকভাবে কি হবে, ধাক্কা খেতে শুরু করে দিবে। কিন্তু তোমাদের ওই 5 জনকে নিয়ে গিয়ে যদি কোনো একটা খেলার মাঠে ছুটতে বলা হয়, তোমরা খুব সুন্দরভাবে মাঠটায় ছুটবে এবং ধাক্কাও খাবে না। মানে কি, যখন তোমাকে বেশি আয়তন দিয়ে দেওয়া হচ্ছে, বেশি জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, তখন তুমি ধাক্কা কম খাচ্ছ, আর ছোট জায়গায় ছুটতে হলে ধাক্কা বেশি খাবে। মানে কি, জায়গাটা যত বাড়াবো ধাক্কা কম খাবে, মানে চাপ কমবে, তাই না? কি বলতে চাইলাম, আয়তনটাকে যদি বাড়াই, তাহলে অণুগুলো যে পরিমাণ ধাক্কা পাত্রের দেওয়ালে দিত, যখনই আমরা জায়গা বেশি দিয়েছি তারা ধাক্কাটা কম মারবে। যখনই ধাক্কা কম মারবে, পাত্রের দেওয়ালের চাপটাও কমে যাবে। অর্থাৎ আয়তন বাড়ালে চাপ কমবে। আবার যদি আমরা এইটাকে নিয়ে এরকম একটা ছোট্ট পাত্রে রেখে দিই গ্যাস অণুগুলোকে, তখন কি হবে, ওইটুকুর মধ্যে ছুটতে হবে, তো ছুটবে, তো যখনই ছুটবে দেওয়ালে কি হবে, ধাক্কা অনেক বেশি খাবে। অর্থাৎ কি, যখন কমাবো ধাক্কা বাড়বে, মানে চাপ বাড়বে, যখন বাড়াবো ধাক্কা কমবে, মানে চাপ কমবে। এইটাকেই বয়েলের সূত্র আকারে লেখা হচ্ছে। কি লেখা হচ্ছে ভালো করে দেখো, কি লিখছি দেখো, অপরিবর্তিত উষ্ণতায়, কথাটা ভালো করে দেখবে, অপরিবর্তিত উষ্ণতায়, অপরিবর্তিত উষ্ণতায় স্থির ভরের, স্থির ভরের, অপরিবর্তিত উষ্ণতার স্থির ভরের কোন গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন চাপের সঙ্গে সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতে কি হয়, পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। কি বললাম দেখো, অপরিবর্তিত উষ্ণতায়, মানে আমরা যদি উষ্ণতার পরিবর্তন না করি এবং ভর স্থির রাখি, তাহলে কোনো গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ আয়তন কমালে চাপ বাড়বে, আয়তন বাড়ালে চাপ কমবে, একটা বাড়লে একটা কমবে। যেমন আরেকবার বলে দিচ্ছি দেখো, এই ছোট্ট পাত্রে ছিল আর বড় পাত্রে কি হবে, এইখানটায় আয়তনটা কম, আয়তন কম, এখানে কি আয়তন বেশি, তাই না? যেখানে আয়তন কম ধাক্কাটা বেশি খাবে ছোট জায়গায় ছুটতে ছুটতে, মানে এখানে চাপটা হবে বেশি আর এখানে চাপ হবে কম। এই জায়গাটা বলতে চাইছি, মানে আয়তন কমলে চাপ বাড়বে, আয়তন বাড়লে চাপ কমবে, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমরা কি বলবো, এর গাণিতিক রূপ, আমরা যদি বয়েলের সূত্রের গাণিতিক রূপ দেখি, গাণিতিক রূপ কি লিখব না, কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ভ্যারিসাস কি লিখব 1/p, যেখানে এম মানে গ্যাসের ভর আর উষ্ণতা মানে টিকি স্থির, মানে এগুলো পরিবর্তন হয় না। মাথার মধ্যে একবারে গেঁথে নাও, আমরা যতক্ষণ গ্যাস করব আয়তনকে আমরা ভি দিয়ে চিহ্নিত করব, চাপকে আমরা পি দিয়ে চিহ্নিত করব, গ্যাসের ভরকে আমরা এম দিয়ে চিহ্নিত করব, উষ্ণতাটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে, আর যদি সেলসিয়াস স্কেলে, এটা যদি কেলভিন স্কেলে হয় আর সেলসিয়াস স্কেলে হলে স্মল টি দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? এই যে জায়গাগুলো, আবার আমরা গ্যাসের যে ঘনত্ব সেটাকে আমরা ডি দিয়ে চিহ্নিত করব। এই জায়গাগুলো মাথার মধ্যে তুমি কুড়িয়ে নাও খুব ভালোভাবে। কি বললাম, আয়তন ভলিউম ভি দিয়ে চিহ্নিত করব, চাপ প্রেসার পি দিয়ে চিহ্নিত করব, ভর মাস এম দিয়ে চিহ্নিত করব, উষ্ণতা টেম্পারেচার টি দিয়ে চিহ্নিত করব, ঘনত্ব ডেনসিটি ডি দিয়ে চিহ্নিত করব। তাই কি বলেছি দেখো, ভি ভ্যারিসাস 1/p, মানে কি ভি বাড়লে পি কমবে,
আয়তন বাড়লে ধাক্কা কমবে, চাপ কমবে, অর্থাৎ ভি যদি বাড়ে পি হচ্ছে কমবে, আবার ভি যদি কমে পি হচ্ছে বাড়বে। এই হচ্ছে আমাদের বেসিক বিষয় বয়েলের সূত্রের। কখন কোন দুটো রাশি স্থির? না ভর আর উষ্ণতা। তাই আমরা আলাদা করে বলবো এই যে বয়েলের সূত্র, এখানে ধ্রুবক রাশি কে কে? এখানে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর আর কি গ্যাসের উষ্ণতা। উষ্ণতার পরিবর্তন হবে না, ভরের পরিবর্তনও হবে না। সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে ভি ভ্যারিজাস 1/p। দেখো এরপর তাহলে আমরা এর পরের লাইনে কি লিখতে পারি? বা ভি সমান সমানুপাতিক চিহ্ন তুলে সমান করতে গেলে অঙ্কে কি জানো, একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণ করতে হয় না? যেখানে কে কি, কে হচ্ছে ধ্রুবক টার্ম, একটা ধ্রুবক। তাহলে ভি সমান কে ইন্টু 1/p। কোন শর্তে? যখন ভরটি স্থির, মানে উষ্ণতাও পরিবর্তন করছি না, ভরেরও কোনো পরিবর্তন করছি না, তখন ভি সমান এটা। বা পিটা এখানে এলে কি হবে? নিচে আছে ওপরে উঠবে। তাহলে পিভি সমান কি কে, মানে কি পেলাম? পিভি সমান পেলাম ধ্রুবক। এটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ পেলাম। কখন? যখন ভর উষ্ণতা একই থাকবে। তাহলে এই সূত্রটাকে আমি একটু অন্যভাবে বিকল্পভাবে লিখতে পারি। কি লিখতে পারি ভালো করে দেখো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আর চাপ ও আয়তনের গুণফল কি হয়? ধ্রুবক হচ্ছে। গুণফল ধ্রুবক। কনসেপ্টটা বুঝে নাও। কি বললাম? স্থির উষ্ণতায়, মানে উষ্ণতা যদি একই থাকে, কন্ডিশন 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি, ভর 5 গ্রাম নিয়েছিলাম, 5 গ্রাম, মানে গ্যাস বাড়তে কমতে দেওয়া চলবে না ভরটা। তখন কোনো গ্যাসের চাপ আর আয়তনের গুণফলটা কি? ধ্রুবক হবে। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের বিকল্প রূপ হিসাবেও আমরা কিন্তু ভাবতে পারি। ঠিক আছে? দেখো এই কন্ডিশনটা একটু ভালো করে এরপরে বুঝে নাও কি বলতে চাইলাম। দেখো এই পাত্রটায় ধরো একটা গ্যাস আছে, আমি উষ্ণতা ধরে নিচ্ছি ধরো 300 কেলভিন উষ্ণতা। 300 কেলভিন উষ্ণতায় একটা গ্যাস আছে। আচ্ছা একটু বেশি করেই ধরছি, ধরো 400 কেলভিন উষ্ণতায় কোনো একটা গ্যাস রাখা আছে এখানে। ঠিক আছে? এখন এই গ্যাসটার ভর এমনি বলছি, ধরে নাও যে x গ্রাম কোনো একটা গ্যাস নিয়েছি, চাপ ধরো P1, আয়তন ধরো V1। আমি এই গ্যাসটার আয়তনটাকে ধরো বাড়িয়ে দিলাম। উষ্ণতা বাড়িয়েছি না, উষ্ণতা একই আছে, 400 কেলভিনই আছে। ভর গ্যাস কি প্রবেশ করিয়েছি না, সেম ভরের গ্যাস আছে, x গ্রামই গ্যাস আছে। তুমি কি দেখতে পাচ্ছ? V1 কম ছিল, আয়তন ছোট ছিল, পাত্রটা বড় হয়েছে, মানে আয়তন বেড়েছে। স্বাভাবিকভাবে আয়তন বেড়েছে মানে অণুগুলো থাকার জায়গা পেয়েছে, পাত্রের দেওয়ালে ধাক্কাটা কম দিচ্ছে, চাপটা কি হবে? কমে যাবে। অনেকটা জায়গা পেয়ে গেছে, তাহলে ধীরে সুস্থে অণুগুলো থাকবে না, তাহলে ধাক্কা কম দিবে। তাহলে কি? P2। তুমি কি করলে? এই পাত্রটাকে নিয়ে আরো বড় করে দিয়েছো পাত্রটাকে। তাহলে আয়তনটা হয়ে গেছে V3, P2টা আমি ধরে নিচ্ছি কি P3। কনসেপ্ট বোঝো? V1 ছোট, V2 বড়, V3 আরো বড়, V1 এর থেকে V2 বড়, V3 আরো বড়, আয়তন বাড়ি গেছি, চাপ কমে এসছে, মানে চাপ P1টা সব থেকে বেশি ছিল, তারপরে P2, তারপরে P3 হয়েছে। বয়েলের সূত্রে বলা হচ্ছে যদি প্রত্যেকটাই 400 কেলভিন উষ্ণতাগুলো যদি একই হয়, প্রত্যেকটা পাত্রেই যদি x গ্রাম করে গ্যাস থাকে, তাহলে এইখানে P1 V1 এর যে গুণফল, এখানে P2 V2 এর গুণফল এবং এখানে P3 V3 এর গুণফলটা সব জায়গায় কি হবে? একই হবে। কি হবে? একই হবে। কি বললাম বুঝতে পারলে? দেখো আয়তন পরিবর্তন হয়ে গেছে, আয়তন বেড়ে গেছে, ছবি দেখে বুঝতে পারছো। চাপ কমে আসছে, কিন্তু
চাপ আয়তনের যে গুণফলটা সর্বদা ধ্রুবক হয়েছে। তোমাকে যদি বাস্তব কয়েকটা সংখ্যা দিয়ে বুঝিয়ে বলি তাহলে দেখো আরও ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। ধরো আমি বললাম এখানে পি, এখানে ভি দিয়ে বোঝাচ্ছি কোনো গ্যাসের চাপ আছে জাস্ট বোঝার জন্য, ধরো 10 ATM, আয়তন আছে ধরো কত বলছি, ধরো 4 লিটার আছে, তাহলে পিভি এর গুণফলটা কত হবে, 10 4 40 লিটার ATM হলো। চাপটাকে কমিয়ে দিলাম 20 ATM, বলা হচ্ছে চাপ কমাচ্ছি মানে আয়তন বাড়বে, আয়তন বেড়ে কত হবে, 10 হবে, 20 হবে না, কত হবে, 2 লিটার হবে। কেন 2 লিটার হবে, 20 দুগুণে 40 লিটার ATM। এই যে গুণফলটা যেন ধ্রুবক থাকে, গুণফলটা যেন ধ্রুবক থাকে। আবার যদি এটাকে 40 ATM করে দিই এটা হয়ে যাবে 1 লিটার, তখনও হবে 40 লিটার ATM। অর্থাৎ কি বলতে চাইছি, চাপ আয়তনের গুণফলটা সর্বদা ধ্রুবক থাকবে যদি গ্যাসের ভর এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কে, উষ্ণতার ভর, পরিবর্তন হচ্ছে কে, চাপ আর আয়তন। চাপ আয়তনের গুণফলটা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, একদম সহজ বিষয়, ঠিক আছে। দেখো এই বয়েলের সূত্রের আমরা সূত্রটাকে কাজে লাগিয়ে কয়েকটা লেখচিত্র দেখব, তারপর আমরা অন্যান্য বিষয়গুলি দেখতে থাকবো, এর অ্যাপ্লিকেশনগুলি। দেখো আমরা কি দেখলাম, পিভি সমান ধ্রুবক কনস্ট্যান্ট, এইটা দেখলাম। এই পি এর সঙ্গে ভি এর 1 নম্বর লেখচিত্র দেখব, পি এর সঙ্গে ভি লেখচিত্র, পিভি লেখচিত্রটা কিরূপ হয় এটা আগে দেখব। দেখো আমরা ভি দেখাচ্ছি, এদিকে পি দেখাচ্ছি, তাহলে লেখচিত্রটা কেমন হবে বলবে না, সমপরাবৃত্ত। কি হবে, সমপরাবৃত্ত। পরীক্ষায় খুব কোশ্চেন আসে, পিভি লেখচিত্রটি কিরূপ, লিখবে সমপরাবৃত্ত। এটা কোন অক্ষ, এক্স অক্ষ, এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ। মনে রাখবে যদি এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক এই ধরনের কোনো সমীকরণ পাও তাহলে উত্তরে কি হবে, সমপরাবৃত্ত। যদি মনে হয় স্যার কেন হচ্ছে, কি ব্যাপার, তোমরা এই কাজটা করবে বাড়িতে, একটু গ্রাফ খাতা নেবে, পি এর কয়েকটা মান, ভি এর কয়েকটা মান, মানগুলো কিভাবে নেবে দেখো বলে দিচ্ছি। 22 নিলাম ধরো, 5 8 নিলাম ধরো, 10 4 নিলাম। কি বোঝাতে চাইলাম আমি, দেখো পিভি এর গুণফল 20 দুগুণে 40, 5 8 40, 10 4 40, এমন ভাবে মানগুলি নেবে। এই রকম করে আরো 40 হবে, আরো কয়েকটি মান তুমি নিতে পারো, দিয়ে তুমি ওই মানগুলিকে বসাবে, পয়েন্টগুলিকে বসাবে, দেখবে তুমি এই ধরনের পয়েন্টগুলো পাবে যেগুলোকে যোগ করলে সমপরাবৃত্ত হবে। তাহলে এটি পি এর সঙ্গে ভি লেখচিত্র আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। 2 নম্বর গ্রাফ দেখো, এর বাইরে গ্রাফ কোনো পরীক্ষায় আসবে না, যেগুলি আমি বলছি। 2 নম্বর গ্রাফ দেখো, পি এর সঙ্গে 1/v লেখচিত্র। কি বললাম, পি এর সঙ্গে 1/v লেখচিত্র, অর্থাৎ দেখো আমি ধরো এই দিকে 1/v কে দেখাবো, এই দিকে পি কে দেখাবো, হয়েছে। পিভি সমান আমরা কি পেয়েছি, কে, বা আমরা এই লেখচিত্রটাকে এইভাবে বলতে পারি, দেখো তো পি সমান কে ইন্টু 1/v, তাই না, গুণ ছিল, কে ইন্টু 1/v করতে পারি এখানে। বা দেখো এই লেখচিত্রটাকে আমি পিটাকে কোন অক্ষে দেখেছি, দেখো ওয়াই অক্ষে, এটাকে কোন অক্ষে দেখেছি, এক্স অক্ষে, মানে এটা ওয়াই অক্ষে দেখেছি, এটা এক্স অক্ষে। যখন ওয়াই সমান এম এক্স এই ধরনের কোন সমীকরণ পাবে, যখন ওয়াই সমান এম এক্স এই ধরনের কোন সমীকরণ পাবে, তখন লেখচিত্রটা জানবে কি, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে পি এর সঙ্গে 1/v কি হলো, মূলবিন্দুগামী সরলরেখা। এই জায়গাগুলি ভালো করে নোট ডাউন করো। বললাম যখন এক্স ওয়াই ধ্রুবক হবে তখন লেখচিত্র হয় সমপরাবৃত্ত, যখন ওয়াই সমান এম এক্স এই ধরনের পাবে তখন জানবে সেটি হয় মূলবিন্দুগামী সরলরেখা। তুমি এই পয়েন্টগুলো এখানে বসিয়ে গ্রাফে দেখবে, বুঝতে পারবে। এরপর দেখব আমরা, এটা পি এর সঙ্গে 1/v দেখলাম। 3 নম্বরে দেখব ভি এর সঙ্গে 1/p লেখচিত্র। দেখো তো পিভি সমান কি পেয়েছি, কে মানে কনস্ট্যান্ট, বা
ভি সমান এভাবে লিখতে পারি, তো কে ইন্টু 1/p আকারে লিখতে পারি না? দেখো এরপর এক্স অক্ষ বরাবর, আর এটা ওয়াই অক্ষ, আমরা এখানে 1/p কে দেখাচ্ছি, এখানে কাকে দেখাচ্ছি আমরা এখানে ভি কে দেখাচ্ছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি পাচ্ছি? কে ইন্টু এক্স, 1/p কে এক্স অক্ষ বরাবর দেখাচ্ছি। দেখো এইটি একই না, ওয়াই সমান এম এক্স, মানে একে যদি আমি তুলনা করি এই আকারের সমীকরণ পাচ্ছি। তো তাহলে এটাও কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, 4 নম্বর লেখচিত্র দেখো কি কি দেখলাম। পি এর সঙ্গে ভি লেখচিত্র সমপরাবৃত্ত, পরীক্ষায় আসবে পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? সমপরাবৃত্ত আঁকতে বললে এটি। পি এর সঙ্গে 1/v লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা, ভি এর সঙ্গে 1/p লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা। এরপর দেখো এটাও গুরুত্বপূর্ণ খুব, এই লেখচিত্র এবং এইটা, এগুলি বেশি গুরুত্বপূর্ণ। পিভির সঙ্গে পি লেখচিত্র কি বলছি দেখো, পিভির সঙ্গে পি লেখচিত্র বলছি। পিভির সঙ্গে পি লেখচিত্র আমরা যদি এক্স বরাবর পি অক্ষকে দেখাই আর ওয়াই বরাবর পিভিকে দেখাই, তাহলে লেখচিত্রটি দেখব পি অক্ষের সমান্তরাল। পি অক্ষের সমান্তরাল, তুমি যদি এক্স অক্ষের সমান্তরাল মনে রাখো হবে না, মনে রাখতে হবে কি পি অক্ষের সমান্তরাল। কোনো সময় যদি এই দিকে পি অক্ষটাকে চিহ্নিত করা হয়, লেখচিত্রটা এই বরাবর হবে, মানে পিভিপি লেখচিত্রটা কি হবে? পি অক্ষের সমান্তরাল। সমান্তরাল কেন? কনসেপ্ট বুঝে নাও। দেখো এইগুলি খাতায় ভালো করে তুলবে, আমি সরিয়ে গেলাম, ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে তুলে নেবে খাতায়। এরপর দেখো কিভাবে আসছে, দেখো আমরা তো এক্স ওয়াই এইভাবে বসাই পয়েন্টগুলো গ্রাফে। এক্স মানে কি পি, ওয়াই মানে কি পিভি। দেখো আমি পি এর ধরো মান নিচ্ছি এইরকম, আমি নিজের ইচ্ছা মতো 2 নিলাম, ধরো 4 নিলাম, ধরো 5 নিলাম, এরকম আমরা মান নিলাম। কি বলেছি? বয়েলের সূত্রে যে কোনো হিসাব করতে গেলে পি এর মান ভি এর মান পরিবর্তন হবে, কিন্তু পিভি এর মানটা কনস্ট্যান্ট থাকবে। মানে এই মানটা যদি এখানে 20 হয়, এখানেও 20 হবে, এখানেও 20, তাই না? এটা পিভি এর মান, এটা ভি এর মান নয়, এটা পিভি এর মান। পি এর মান যায়নি, পিভি এর মান ধ্রুবক। তুমি একটু সাধারণ বুদ্ধিতে ভাবো, তাহলে এই পয়েন্টটা কি 2,20, এই পয়েন্টটা কি 4,20, এই পয়েন্টটা কি 5,20। কি বলছি ভাবো, পি এর মান আমরা যাইনি নিজেদের ইচ্ছা মতো, ভি এর মান এমনভাবে পরিবর্তন হবে যাতে পিভি এর গুণফলটা কনস্ট্যান্ট একই থাকবে। তাহলে পয়েন্টগুলো এগুলি পেলাম। এখন আমরা যদি এই পয়েন্টগুলোকে বোঝাই, দেখো 2,20, মানে 1 2, ধরো এদিকে 20, 4,20, 1 2 3 4, এদিকে সেই 20 ঘরে উঠছে, তাই কি পি অক্ষের সমান্তরাল। একইভাবে আমরা যদি দেখি যে পিভি ভি লেখচিত্র, তখন কি হবে? তখন হবে আমাদের, এটা যদি ভি অক্ষ ধরি, এটা যদি পিভি ধরি, তাহলে ভি অক্ষের সমান্তরাল পাবো। ঠিক আছে, লেখচিত্রগুলি মাথার মধ্যে কুড়িয়ে নাও। পি এর সঙ্গে ভি সমপরাবৃত্ত, ভি এর সঙ্গে 1/p বা পি এর সঙ্গে 1/v মূলবিন্দুগামী সরলরেখা, এখানে ডটের লাইন দেবে। পিভিপি করলে পি অক্ষের সমান্তরাল, পিভিভি ভি অক্ষের সমান্তরাল। সমান্তরাল এই পয়েন্টগুলি আমাদেরকে, মানে এই গ্রাফগুলি করলেই কিন্তু হয়ে যাবে। পরীক্ষায় কি দেয়? দিতে পারে পিভির সঙ্গে ভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ, তখন তুমি লিখে দিলে ভি অক্ষের সমান্তরাল, এঁকে দেখাতে বললে এটি এঁকে দেখালে। ঠিক আছে, এরপর দেখো আমরা এরপর কয়েকটা জিনিস একটু ভালো করে কোশ্চেন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, দিচ্ছে বেলুন ফোলানোর ক্ষেত্রে, বেলুন ফোলানোর ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য কি? মানে বেলুন যখন ফুলাচ্ছি বয়েলের সূত্রটা কি প্রযোজ্য হচ্ছে? দেখো ভালো করে, আমরা বয়েলের সূত্রে পড়বার সময় কি বলেছি? অপরিবর্তিত উষ্ণতায় স্থির ভরের গ্যাসের ক্ষেত্রে, মানে ওখানে কন্ডিশন হচ্ছে উষ্ণতা আর ভর কি, এই দুটো অপরিবর্তিত, মানে ওদের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কার? চাপের আয়তনের। তো দেখা যাক বেলুন ফোলানোর ক্ষেত্রে কি হচ্ছে।
তুমি একটা ছোট বেলুন নিয়েছো, দিয়ে ফুঁক দিচ্ছ, দিয়ে ছোটটাকে বড় বেলুন করে দিলে। এই ধরো একটা ছোট্ট বেলুন, তুমি এখানে বেলুনটা সুতো দিয়ে বাঁধা আছে, এই বেলুনটাকে বাতাস ভরে বড় করলে, বড় বেলুন করলে। এইখানে কি হচ্ছে দেখো, আয়তনটা বেড়েছে, তাই না? চাপও কি হচ্ছে আমাদের তো জানা নেই। কন্ডিশন দেখো, তুমি তো এই বেলুনের মধ্যে যে পরিমাণ বাতাস আছে, ধরো এক্স গ্রাম বাতাস আছে, এখানেও কি এক্স গ্রাম বাতাস আছে? নেই তো, কারণ তুমি তো ফুঁক দিয়ে বাতাস বেলুনের মধ্যে প্রবেশ করাচ্ছ, মানে কি বাতাস তো বাড়ছে। এখানে ভিতরে যে পরিমাণ বায়ু আছে, এইখানে বায়ু কি আছে, অনেকটা বেশি আছে, তুমি তো ভিতরে বেশি বাতাস প্রবেশ করিয়ে পোলাচ্ছ। মানে কি, এখানে বাতাসের যে ভর, তার থেকে এখানে বাতাসের ভরটা কি বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু কি বলা হচ্ছে বয়েলের সূত্রে, ভরটা অপরিবর্তিত রাখতে হবে, সেই কন্ডিশনে সূত্রটা প্রযোজ্য। তাহলে কি এখানে যেহেতু ভরটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই কি প্রযোজ্য নয়, বয়েলের সূত্র প্রযোজ্য নয়, বয়েলের সূত্র প্রযোজ্য নয়। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর একটি কোশ্চেন খুব আসে, কোন একটা জলের বুদবুদ নিচ থেকে উপরের দিকে আসছে। ধরো এটা একটা জলাশয়, এটা একটা জলাশয় আছে, জলাশয়। এখানে একটা বাতাসের বায়ুর বুদবুদ সৃষ্টি হয়েছে। বুদবুদটা দেখবে, যারা গ্রামের দিকে পুকুরে স্নান করতে যাও খুব ভালো করে বুঝতে পারবে। তুমি সাঁতার কাটতে কাটতে মাঝে মাঝে কি একটা করে ডুব দিয়ে জলের নিচে চলে যেয়ে পাকে দেখবে পা দেওয়া হয়ে যাচ্ছে, তখন দেখবে বুদবুদটা খুব উঠতে থাকে উপর দিকে, ঠিক আছে? তো এই বুদবুদটা যখন ওপরের দিকে উঠবে, এর আয়তন কি পরিবর্তন হবে, বাড়বে না কমবে? কনসেপ্ট বোঝো। দেখো, বুদবুদটা যখন এখানে ছিল, এতটা জল কি, এতটা জল তার উপরে একটা প্রেসার দিয়ে রেখেছিল, একটা চাপ দিয়ে রেখেছিল, চাপ দিয়ে রেখেছিল। এই বুদবুদটা যখন উপরের দিকে উঠে উঠে আসবে, দেখো এর উপর এই পুরো জলটা চাপ দিচ্ছিল, বুদবুদটা যখন এই জায়গাকে চলে আসলো, তখন আগে যতটা জল চাপ দিচ্ছিল তার থেকে কম জল চাপ দিচ্ছে, কারণ ওপর দিকে উঠে গেছে বলে ওপরের জলটা কমে গেছে, চাপ কমছে, মানে কি আয়তনটাও বাড়ছে। তাহলে কি যখন কোনো পুকুরের তলদেশ থেকে কোনো বুদবুদ ওপর দিকে উঠে আসে, তখন জলের চাপ ক্রমশ ওপর দিকে আসছে, মানে কমছে, এইচটা কমে যাচ্ছে, জলের উচ্চতাটা, চাপ কমছে, মানে আয়তনটা কি হবে, বেড়ে যাবে। এই শর্ট কোশ্চেন মাঝে মাঝে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার এইখান থেকে দিতে পারে, ঠিক আছে? দেখো, এরপর আমরা বয়েলের সূত্র তো দেখে নিলাম। এই বয়েলের সূত্রকে কাজে লাগিয়ে আমরা কয়েকটি ছোট ছোট অঙ্ক দেখে নেব, তাহলে বয়েলের সূত্র পুরোটা কমপ্লিট হয়ে যাবে আজকে। তাহলে এই বয়েলের সূত্রের অঙ্ক দেখতে গেলে আমাদেরকে যেই সূত্রটি কাজে লাগাবো সেটি কি, পিভি সমান ধ্রুবক, অর্থাৎ P1 V1 সমান P2 V2, কোন কন্ডিশনে, না স্থির ভর আর কি স্থির উষ্ণতা, এই কন্ডিশনে প্রযোজ্য, ঠিক আছে? দেখো, এরপর আমরা এই সূত্রের অ্যাপ্লিকেশন কয়েকটি ছোট ছোট অঙ্ক দেখে নিতে থাকি। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেমি কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, এই যে এসটিপি মানে কি বললাম একটু আগে, না 1 ATM চাপ, বা এটাকে কি বলতে পারি বলেছি, 76 সেমি কিউব পারস্তম্ভের চাপ, ঠিক আছে? 76 সেমি পারস্তম্ভের চাপ। আর কি উষ্ণতা কি বলেছিলাম, উষ্ণতা বলেছিলাম দেখো 273 কেলভিন, মানে যেখানেই এসটিপি দেওয়া থাকবে বুঝে নেবে চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, উষ্ণতা 273। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেমি কিউব, মানে আয়তন আমি ধরে নিচ্ছি প্রাথমিক আয়তন কত দেওয়া আছে কোশ্চেনে, V1 সমান 52 সেমি কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সে তো নাই, ঠিক আছে, কিন্তু প্রাথমিক চাপ P1 কত দেওয়া আছে, প্রাথমিক চাপ দেওয়া আছে 76 সেমি এইচজি, 76 সেমি এইচজি, 76 সেমি পারস্তম্ভের চাপ।
বলছে এত চাপে, চাপ পরিবর্তন করে দিয়েছে, চাপ ছিল 76 সেমি এইচজি, চাপ করে দিয়েছে 104 সেমি এইচজি। তাহলে পরিবর্তিত চাপ P2 করে দেওয়া আছে 104, আমরা এটা P2 দিয়ে ডিনোট করলাম। তাহলে পরিবর্তিত আয়তন V2 সমান কত হবে এটা জানতে চেয়েছে, তাই না? দেখো, আমরা যখন নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট উষ্ণতা কথাটা থাকবে তখন সূত্র বসাবো P1 V1 সমান P2 V2, ব্র্যাকেটে লিখবো ভর উষ্ণতা নির্দিষ্ট। মানগুলো বসিয়ে দিলাম। P1 কত দেওয়া আছে দেখো 76, V1 কত দেওয়া আছে 52, P2 কত দেওয়া আছে 104, V2 কত দেওয়া আছে দেওয়া নেই, জানতে চেয়েছে। তাহলে V2টা আমাদেরকে বের করতে হবে, বা 76 গুণিত 52, 104টা গুণ আছে এইদিকে এলে ভাগ হয়ে যাবে, সমান কত V2, তাই তো? 52 2 104, 2 38 কত হচ্ছে 76, তার মানে V2 সমান কত 76, বা V2 সমান 76, এই সরি 38 হলো, V2 সমান 38 হলো। বলেছে গ্যাসটির আয়তন কত হবে, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা? অ্যান্সার পেলাম 38 সেমি কিউব। গ্যাসটির আয়তন হয়ে গেল 38 সেমি কিউব। এই সূত্রটি বসালাম। আবার চলে আসো 2 নম্বর অঙ্কটিকে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, এই যে দেখো স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাস, ভর আর উষ্ণতা স্থির, আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিমিটার ও 80 সেমি এইচজি। আয়তন কত? V1 কত? 750 মিলিমিটার, 750 মিলিমিটার। চাপ P1 কত? 80 সেমি এইচজি, তাই তো? ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিমিটার হবে? আয়তনটা 750 থেকে 1000 মিলিমিটার হবে, কত চাপে? P2 সমান কত, এটি আমার জানতে চেয়েছে। একই সূত্র বসাবো, P1 V1 সমান P2 V2। বারবার বলছি এই সূত্রটা তখনই হবে যখন স্থির তাপমাত্রার ভর নির্দিষ্ট থাকবে। বয়েলের সূত্র আলোচনা করলাম, মান বসাচ্ছি। P1 কত? 80, V1 কত? 750, P2 কত জানি না, আমরা বের করে দেখব। V2 কত? 1000, বা 1000 গুণ আছে এইদিকে এসে ভাগ, 80 গুণিত 750 ভাজিত 1000 সমান পেয়ে গেলাম P2। 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, 2 4 8, 2 5 10, 5 15 75, 15 4 60, বা P2 সমান পেয়ে গেলাম 60। বলছে ওই তাপমাত্রায় কত চাপে, তাহলে চাপ কত হয়ে গেল না 60, কত ছিল এটা সেমি এইচজি, তাহলে 60 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিমিটার হবে। এই ধরনের একদম সহজ সহজ অঙ্ক তোমরা পরীক্ষায় কিন্তু পেতে থাকবে। এই চ্যানেলটা তোমরা ফলো করবে, তাহলে তোমাদের 2026-এ যারা মাধ্যমিক দেবে পরপর ভৌত বিজ্ঞান এবং অঙ্কের ক্লাস কিন্তু প্রতিনিয়ত পরপর আসতে থাকবে। ঠিক আছে, আজকে এইখান পর্যন্তই থাক, পরের দিনে আমরা নতুন ক্লাস নিয়ে